ঘুম থেকে ওঠা আর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের মেয়েদের কিন্তু প্রচুর কাজ করতে হয়। আর এই ছোটো দিনের বেলাতে সেই সমস্ত কাজগুলো করা কিন্তু একটু চাপের হয়ে যায়, আর এই প্রচণ্ড ঠান্ডা তার সাথে। তো কীভাবে আমি সমস্ত কাজ একদম সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সামলাচ্ছি, সেই সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথেই থাকো, আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রচণ্ড ঠান্ডা, তো এই ঠান্ডাতে কিন্তু আমাদের মতন পেশেন্টদের খুবই অবস্থা খারাপ। যাই হোক, তবুও ঠান্ডা সামলে সমস্ত কাজ তো করতেই হবে। আমার বিয়ের গল্প যে আমি তোমাদেরকে বলেছিলাম, হস্তবন্ধনের কথাটা বিশেষ করে, তো সেখানে কিন্তু তোমরা অনেকেই আমাকে বেশ ভালো কমেন্টস করেছো। তার মধ্যে আমাকে জয়িতাও লিখেছো যে বিয়ের গল্পগুলো খুব মজার। তো জয়িতা, তোমাকে আমার অনেক ভালোবাসা যে আমার এই বিয়ের গল্প তোমার কাছে ভালো লাগছে। তারপর সোমা আমাকে বলেছে যে দুষ্টুমি তো সবাই করে, মানে ওই দুষ্টুমিটা সবাই করে, তার মানে সোমার সাথেও ওই দুষ্টুমিটা হয়েছিল। একমাত্র যে আমি ওই দুষ্টুমির সঙ্গী তা নই, তার মানে বুঝতে হবে সোমার হাজব্যান্ডও কিন্তু বেশ রোমান্টিক আর বেশ মজার মানুষ। তো সোমা, খুব ভালো লাগলো মা জানতে পেরে। আরও কয়েকজনা আমাকে কিন্তু বলেছ। আর সঞ্চিতা বলেছে যে আমাকে ওর হাজব্যান্ড হচ্ছে বেরসিক, মানে সবাই তো সমান না, একটু হাসি খুশি কম। তবে সঞ্চিতা কিন্তু ভীষণ মিষ্টি মেয়ে, ও ভীষণ হাসি খুশি। ওর বাড়ি হচ্ছে বহরমপুর। তবে আমার আর এক নতুন বন্ধু হয়েছে, তার নামও কিন্তু সঞ্চিতা। তো সঞ্চিতা, তোমাকেও আমার অনেক ভালোবাসা, তুমি আমার নতুন বন্ধু। তো তুমি কলকাতায় থাকো সেটা কিন্তু আমাকে জানিয়েছো। আর কলকাতা জানো তো আমার ভীষণ পছন্দের একটা জায়গা ছিল, মনে মনে খুব ভাবতাম আগে যে আমার না কলকাতাতে বিয়ে হবে। আর আমাদের এখানকার মানুষরা তো কলকাতাকে আইডল মনে করি না, যে আইডল শহর। তো ওখানে থাকলে আমরা অনেক রকম কিন্তু সুবিধে পাবো, বা অনেক স্ট্যান্ডার্ড হাই হয়ে যাবে আমাদের, এরকম কিন্তু মানসিকতা আমাদের এখনও। তো এই ইচ্ছেটা আমার ছিল, কিন্তু ভাগ্যেতে থাকতে হবে, ভাগ্যে কিন্তু আমার ওখানেই হয়েছে বিয়ে। আর মাকে দেখলে দুটো আপেলের টুকরো দিলাম, মা কিছুতেই না ফল খেতে ভালোবাসে না, জোর করে দিয়েছি, বলছে ফ্রিজ থেকে বার করেছিস ঠান্ডা। তবে অত ঠান্ডা নয়, অনেকক্ষণ আগেই আছে বার করা, তবু আমি দিলাম যে খাও তো একটুখানি, ঠান্ডা হলে তুমি পরে খাবে। তারপর আজকে কিন্তু মনে করে অবশ্যই আমি জামা কাপড়গুলো আগে আগে দিয়ে দিচ্ছি। আগের দিন দেখেছিলে আমি বিকেলবেলা কিন্তু মেলতে গিয়েছিলাম। আর তার সাথে সাথে সুনন্দও আমাকে বলেছে যে ওর বড় কিন্তু করেছিল এই দুষ্টুমিটা। তবে একটা মজার কথা ও আমাকে বলেছে যে ওর মানে আর একবার ইচ্ছে আছে বিয়ে করার, এরকম সুন্দর করে সেজে। আমাদের যখন বিয়ে হতো তখন দেখবে কীরকম সাজ আমাদের ছিল, এত সুন্দর তো ব্রাইডাল যে মেকআপ তখন কিন্তু হতো না। হয়তো হতো খুব হাইফাই কারো সাথে, আমাদের মতো নর্মাল ঘরে এটা হতো না। আর এখন তো এটা নর্মাল ঘরেই দাঁড়িয়ে গেছে। তো ও আমাকে লিখেছে যে খুব সুন্দরভাবে যে মেকআপ হয় না, সেইভাবে সেজে বিয়ে করার। কিন্তু ও বলছে যে যদি ওরকম করে সেজে বিয়ে করতে বসি, তো বিয়েতে তো মানে বিয়ের থেকে বেশি ফটো তোলা ভিডিও করা এগুলোই বেশি, তো ওই দেখে ঠাকুর মশাই বাবা গো পাগল হয়ে যাবে। আমার তো এই কথাটা শুনে এত হাসি পেয়েছে। ঠিকই বলেছে যে এত মানে কি বলবো, আসল কাজ ছেড়ে কিন্তু দেখবে ফটো তোলার কাজ এত বেশি হয়ে যায়, ওগুলো তো কিন্তু বিরক্তই হয়ে যায় ঠাকুরমশাই। ঠাকুরমশাইকে বলবে দাঁড়ান দাঁড়ান, আগে হাতটা এদিকে তুলছি, আপনি হাতটা ওখানে রেখে বৃদ্ধি দান করুন বা যা কিছু করুন। তো ওই ক্যামেরার সাথে সাথে আপনি করবেন, আপনার কোনো স্বাধীনতা নেই না কিছু করার। তো এই জিনিসটা কিন্তু খুব মজা করে বলেছে, আর আমার কিন্তু ভীষণ হাসি পেয়েছে। আর তুমি সুনন্দা একদম কথাটা ঠিকই বলেছো। এখনকার মানুষ মানে ঠাকুরমশাই তো পাগল হয়ে যাবে এখনকার বিয়েটা দেখলে পরে, মানে আমাদের সময়কার ঠাকুরমশাই। এখন নতুন আপডেট ঠাকুরমশাই চাই। আর লাল লাল বানিয়েছে কিন্তু, দেখেছো, ফ্যাকাশে নয় একদমই। রুই মাছের ঝোল বানিয়ে নিলাম আলু গরম মশলা দিয়ে, একদম নিরামিষভাবে, কোনো পেঁয়াজ রসুন দেইনি। আর আজকে না সকাল সকাল তো এসছি, মানে 7টার দিকে চলে এসেছি তোমাদের সামনে। খুব ধীরে সুস্থে কাজ করছি বন্ধুরা, মানে ভেবে ভেবে একদম যে এটার পর এটা ওটার পর সেটা, এইভাবে করছি। তো অনেকগুলো কাজ দেখো আজকে আমি সকাল থেকে কিন্তু পরপর তোমাদের সাথে শেয়ার করছি। ছোটো দিনের বেলা তো এইভাবেই কিন্তু করতেই হবে, একটু আগে উঠলে সুবিধে হয়। আর শীতকালে কিন্তু আমি একটু হাতে কাচ্ছি না, তোমরা দেখছো কি, আমি কিন্তু ওয়াশিং মেশিনে রেগুলার দিচ্ছি। অতিরিক্ত ঠান্ডা না, আমি কিন্তু আর জামা কাপড় ভালো থাকবে সে কথা একদমই ভাবছি না, আর ভাবলে চলবেও না, আমার যেহেতু ঠান্ডার ধাঁচ। আর আমি বলছি, লিপিকা বলেছে যে ওরও নাকি ঠান্ডার ধাঁচ, ও ভ্যাকসিন নেবে। তো লিপিকাকে একটু বলি ভ্যাকসিন সম্পর্কে, বা যারা নতুন কেউ ভ্যাকসিন নিতে চাও, আমি কিন্তু ভ্যাকসিন নিয়েছিলাম। তো ভ্যাকসিন নিলে আমার যেটা হয়েছে আমি সেটা বলছি, তবে সবার কি হয় আমি জানি না।
আমার মতে যত ভালো ভ্যাকসিনই নাও না কেন, ভ্যাকসিনের একটা মানে টাইম থাকবে, ধরো কয়েক বছর কিন্তু টাইম থাকবে, সেটা তুমি নিলে। আর ভ্যাকসিন মানেই কিন্তু কস্টলি, তো সেটা তখন তুমি নেবে। তো যখন ভ্যাকসিন তোমার চলবে, কারো 1 বছর কি কারো 2 বছরের কোর্স এরকম থাকে, তো সেই কোর্সটা চলাকালীন তুমি ভালোই মোটামুটি থাকবে। তারপরেও হয়তো 2-4 বছর তুমি ভালো থাকবে, তারপর কিন্তু আবার তোমাকে নতুন করে ভ্যাকসিন নিতে হবে। যে এক ভ্যাকসিন নিয়েছি মানে এই নয় যে আমাকে মানে নিতে হবে না ভ্যাকসিন, মানে আমি ভালো থাকবো, এই ধারণাটা কিন্তু একদমই ভুল। আমার ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছে। আর আমি প্রথমে ভেবেছিলাম ভ্যাকসিন নিলে হয়তো আমি ভীষণ ভালো থাকবো, হ্যাঁ ছিলাম কয়েক বছর, তবে কিন্তু তারপর থেকে আবার সমস্যা শুরু হয়ে গেছে। তো সেই কারণে ভ্যাকসিন নিতে গেলে অনেক ভেবে চিন্তে তোমরা ভ্যাকসিনটা নেবে, আর খুব ভালো জায়গা থেকে ভ্যাকসিন নেবে, কারণ ভ্যাকসিন যেখান থেকেই নাও না কেন কস্টলি। এটা যখন ভ্যাকসিনটা নেবে ডক্টর কিন্তু বলবে তুমি একদম ভালো থাকবে, এই ভ্যাকসিন নেওয়ার পর থেকে কোনো সমস্যা হবে না, তুমি সমুদ্রে স্নান করবে, তুমি হচ্ছে বরফের দেশে ঘুরবে, এই ধরনের কথা কিন্তু বলবে। আলটিমেট কয়েক বছর পর কিন্তু ভ্যাকসিন তোমার আর কাজ করবে না, শরীরের ভেতরে সেই জিনিসটা আস্তে 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 তার কার্যকারিতা কমিয়ে আনবে, আবার নতুন করে তোমাকে নিতে হবে। তবে ভ্যাকসিনের তো একটা সাইড এফেক্ট থাকে, তো যখনই নেবে ভেবে চিনতে কিন্তু অবশ্যই তোমরা নেবে, আমি তোমাদেরকে বলছি। কারণ অনেকগুলো টাকা যখন নষ্ট হয়ে যায় 2-4 বছরের মধ্যে, তখন কিন্তু ভীষণই কষ্ট হয়। আর না নিয়েও অবশ্য কোনো উপায় থাকে না, নিতেই হয়, কারণ ট্রিটমেন্ট তো চাই, ট্রিটমেন্ট ছাড়া কিন্তু থাকা যাবে না, তাহলে তো আর একটা রোগ দাঁড়িয়ে পড়বে, ঠান্ডা রোগটাকে সারাক্ষণ শরীরের মধ্যে যদি আমরা বইতে থাকি। তো যাই হোক, যেটুখানি আমার জ্ঞান ছিল সেটুখানি আমি বলে দিলাম। আর তারপর দেখো ওয়াশিং মেশিনটাকে একটুখানি আমি এরকমভাবে কিন্তু মুছে নিই, মাঝে মাঝে, রেগুলারলি মোছা হয় না। তো মুছে নিই কী কারণে, তোমরা সবাই জানো যারা ওয়াশিং মেশিন ব্যবহার করো, তো ভিজে থাকে অল টাইম, যদি ওটা ভিজে থাকে আস্তে আস্তে কিন্তু ওই জায়গাটা একটু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। আর জিনিসের যত্ন নেওয়াটা আমাদের সবারই উচিত, আর জিনিসের যত্ন নিতে ভীষণই ভালোবাসি। এরকম আমাকে বলেছে জানো তো, তুবা, ওর আগের নামটা ভুলে গেলাম, যাই হোক ওরকে আমি ডাকি তুবা, ওর ডাক নামও তুবা আমাকে বলেছে। তো তুবা বলছিল যে এরকম অনেকের বাড়ি ঘর মানে পরিষ্কার করে লোকজন আসলে পরে আবার বিছানাপত্র গুছিয়ে রাখে, কিন্তু তারা কখনো খাট মোছে না, কখনো দরজা জানলা মোছে না, এগুলি করে তারা। তো তুবা কিন্তু একদমই ঠিক বলেছে, কারণ আমিও আশেপাশে অনেক লোকই আছে, আমি কিন্তু তাদেরকে দেখেছি। আর এই দেখো চলে এসেছি এই ঘরটাতে, এই যে দেখতে পাচ্ছ ওয়াল শেলফটা, এর মধ্যেও কিন্তু প্রচুর ধুলো, জানো তো, হাত দিয়ে দিয়ে আমি দেখলাম যে মুছে দিয়ে গেছিলো ওর বাবা, তারপরেও। তো এই ঘরগুলোর কাজকর্ম তো মানে আবার মোছামুছি মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। দেখো 1 সপ্তাহ হয়ে গেছে মনে হয় যে আমি করিনি, তার মধ্যেই কিন্তু দেখছি হালকা হালকা ধুলো পড়া শুরু হয়ে গেছে। এমন বিরক্ত লাগছে যে মাত্র ঘরটা রং হয়েছে বলো, তার মধ্যেই যদি ধুলো পড়া শুরু করে, মাসখানেক তো পরে মোছামুছি শুরু করব, সেই সুযোগটাও কিন্তু আমাকে দিচ্ছে না, মানে আমার কিন্তু কাজ বেড়েই যাচ্ছে। আর এই যে এই ডিজাইনটা, এটার মধ্যে ধুলো খুব থাকে, এটাকে না সপ্তাহে 2-3 দিন তো মুছি, একদিন হেনাকে দিয়ে মোছাই, তারপরে একদিন তো আমি করি, আবার তার মাঝেও কখনো সখনো চোখে পড়লে কিন্তু আমি করে নিই। ওদিকে আমাকে শ্রাবণী বলেছে যে ওর হাঁটুতে ব্যথা হয়েছে খুব, ও তার জন্য কিন্তু ওষুধ খাচ্ছে। তো শ্রাবণী আমাদের যেরকম বয়স হচ্ছে না, এই বয়সগুলোতে কিন্তু এরকম হাঁটু ব্যথা হবে, তো ঝুঁকে কাজ করবে একটু কম শ্রাবণী, কারণ হচ্ছে আর্থারাইটিসের সমস্যা। ওদিকে স্মৃতিও আমাকে জানিয়েছে ওর আর্থারাইটিসের সমস্যা হয়ে যাচ্ছে ওভারওয়েটের কারণে। তো সেই জন্য কিন্তু আমাদের এই বয়স থেকে সবাই সাবধানে থাকো, বা আমার থেকে যারা কম বয়স তারাও কিন্তু একটু সাবধানে কাজকর্ম করবে। আর ওয়েটের জিনিস কিন্তু যেরকম 1 বালতি জলও আমাকে তুলতে বারণ করেছে জানো তো ডক্টর। আর এই অ্যাকোয়াগার্ড সার্ভিসিংয়ের লোক এসছে, তো সে নামিয়ে দেখো খুলে সমস্ত কিন্তু করছে। আর একটা কথা বলি, দুঃখের মানে একটা খবর, আমার মা কিন্তু চলে গেছে, আমি তোমাদেরকে ক্যামেরা করতে পারিনি, মায়ের থাকার কথা। হঠাৎ করে আমার যেতে তো এক বৌদি আমার বাড়িতে এসেছিল অনেক দিন আগে, ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই বৌদি আজ হঠাৎ দুপুর তখন 2:30 বাজে মারা গেছে। তার বাড়ি হচ্ছে নবদ্বীপে। তো মা 3:30টার দিকে ফোন করেছিল, হঠাৎ, জানে না কোনো কারণ। পরশুদিনও মায়ের সাথে কিন্তু কথা হয়েছে বৌদির। তো মা আর থাকতে পারেনি, মা কান্না করতে করতে কিন্তু চলে গেছে। তো আমি তো আর যেতে পারলাম না, আর ভীষণই মানে কষ্ট লাগছে। বৌদি আমাদের থেকে অনেকটাই বড়, বড় হলেও তার কিন্তু মরার বয়স হয়নি। এই বৌদিরই 2 বছর আগে একদম সদ্য ইয়াং ছেলে মারা গেছে। তো বৌদি তারপর থেকে যেন কেমন একটা হয়েও গেছিলো, ঠিকঠাক মতন মানে কীরকম একটা যেন পরিবর্তন হয়ে গেছে তার সমস্ত কিছু, খাওয়া দাওয়া থেকে কথাবার্তা, যে আস্তে আস্তে, যাই হোক হাই সুগার ছিল, শুনেছি যে হার্ট ফেল করেছে নাকি।
তো যে মানে ভীষণই খারাপ লাগছে বলতেও তোমাদেরকে, মানে আমি এই কথাটা, যখন কোনো আপনজন বা কাছের চেনা মানুষের মৃত্যুর খবর পাই আমাদের মন দেখবে কীরকম পরিবর্তন হয়ে যায় না, মনটা কি ভারী হয়ে যায়, মনে হয় যেন এই লড়াই কিসের জন্য, আমার লড়াই করি আমরা, আজ চোখ বুঝলে দেখো সমস্ত কিছুই কিন্তু একদম চোখের নিমিষে শেষ। তো মানে এই যে হিংসে দ্বন্দ্ব আমার কিন্তু ভীষণ মনে হয় কারো মৃত্যু না দেখলে বা নিজের আপনজন কাছের লোক পরিচিত লোকের শুনলে পরে মনটা ভীষণ ভারী হয়ে যায়, মনে হয় যেন এই লড়াই কেন আমরা করি, কেনই বা আমাদের সাথে করে মানুষ, আমরাই বা কেন করি। যাই হোক বন্ধুরা, সমস্ত জামা কাপড় শুধু আজকের নয় কালকেরও কিছু জামা কাপড় ছিল। আর দেখো আর একটা বালিশে কভার পড়ছে, ওয়েট করো তোমরা সবাই। আর এই বালিশগুলো না খুব উঁচু উঁচু জানো তো, এই বালিশে মাথা দিলে কিন্তু সত্যি ঘাড়ে ব্যথা করে, তো একটুখানি শুলে না নরম হয়ে যাবে। দেখো ওই যে রাখা রয়েছে প্রথম বালিশটা, সেটা কিন্তু একটু পাতলা হয়েছে, তো ব্যবহার না করলে তো পাতলা হবে না, সেই জন্যই কিন্তু আমি নামিয়েছি। আর এর মধ্যে একদম অল্প কেরোসিন তেল আমি দিয়ে দিয়েছি। চিমনিটা কিন্তু আমি নিজেই পরিষ্কার করি, আজকে কতগুলো দিন বলো তো, ভালোভাবে তো কোনো কাজই করতে পারছি না। তো আমি কিন্তু সেই জন্য ভাবলাম যে না আর অপেক্ষা করবো না, রাত হয়েছে হোক, আমি তো গরম জল করে সব করব, কেরোসিন তেলটা দিয়ে আগে ভালোভাবে মুছে নিচ্ছি চিমনিটাকে। আর এইভাবে ওপরভাবে কিন্তু সার্ভিসিং করবে তোমরা নিজেরা প্রায় 15 দিন অন্তর একবার করলেই হবে, ওই 5-10 মিনিট সন্ধেবেলা বা রাতে যখনই তোমরা সময় পাও দিয়ে দেবে। তো আমি তো সন্ধ্যের পরেই এসছি, তো ভাবলাম যে না এখনই আমি পরিষ্কার করে রাখি, রোজই ভাবি স্নানের আগে মানে রান্নার পর করব, এখন শীতকালে না রান্না শুরু করতে করতেই তো দেরি হয়ে যায়, তো আর হচ্ছে না, আমি বললাম না এই সময়টাই আমি বার করে আজকে আমি করি। আর এই জায়গায় প্রচণ্ড তেল চিটচিটে হয়েছে এই জায়গাটা দেখেছো, তো এই জায়গাটা একবার না বুলালে কেরোসিন তেল দিয়ে এই জায়গাটা কিন্তু বিচ্ছিরি ঘেন্না লাগছে দেখতে। দেখো আমি পরিষ্কার করে দিয়েছি, আর কত দিন পরিষ্কার করিনি দেখেছো, মানে সেই যে সার্ভিসিং করে দিয়ে গেল লোকটা, তারপর তো আমার একদিনও মানে একটা কাপড়ও বোলাতে আমি সময়ও পাইনি। তো এখন থেকে কিন্তু প্রত্যেক দিনই কাজ তোমাদেরকে আমি দেখাবোই বন্ধুরা, তোমরা সবাই কাজ দেখতে ভালোবাসো, আর আমার কিন্তু অনেক কাজ জমে গেছে ঘর বাড়ি, তো সেই সমস্ত কাজগুলো তোমাদের সাথে কিন্তু আমি রোজই শেয়ার করব, মানে যেমনটা তোমরা চাও ঠিক তেমন ব্লগে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মৌসুমি আমার কাছে জানতে চেয়েছে যে রান্নাঘরের যে আমার গিজারটা আছে সেই গিজারটা আমি কিভাবে চালাই বা কতক্ষণ চালালে গিজারটা ভালো থাকবে। তো রান্নাঘরে তো যেহেতু আমার ছোট্ট একটা গিজার 5 লিটারের আমি নিয়েছি, চাইলে তোমরা 3 লিটারও নিতে পারো বা 5 লিটারের বেশি কিন্তু নেওয়ার প্রয়োজন নেই। যদি আমার থেকে বড় ফ্যামিলি হয় তাতেও কিন্তু মানে হয়ে যায়, গরম জল তো খুব বেশি লাগে না ব্যবহার করতে, মানে বাসন ধোয়ার জন্য খুব বেশি গরম তুমি হাতে নিতে পারবে না, হাত সহ গরম নিতে হবে, সে কারণে হয়ে যায় আরামসে। তো গিজারটাকে আমি কি করি, মানে আমি যেভাবে করি সেটাই বলি। 10 মিনিট মতন আগে আমি চালিয়ে নিই বাসনটা ধোয়ার আগে, তো আমি কিন্তু তারপরে বন্ধ করে দিই বন্ধুরা। তো অনেকেই আছে গিজার অন করেই কিন্তু কাজটা করতে থাকে, আমি সেটা করি না, সেটা করলে না দেখো কিছুই হয় না, আবার অনেক সময় কিন্তু বিপদ হতেও পারে, তো সেই রিস্কটা আমি আর নিই না। 10 মিনিট চালিয়ে দিয়ে বন্ধ করে দেবে, তারপর নর্মালভাবে করে নেবে, তাহলেই কিন্তু সেই জলেই হয়ে যাবে। বা অনেক সময় অনেকক্ষণ গিজার অন করে রাখবে না, গিজারে অটোমেটিক থাকে যে অতিরিক্ত গরম হওয়ার পরে সে কিন্তু অটোমেটিক অফ হয়ে যায়, কিন্তু যদি কোনো রকম প্রবলেম ভেতরের ইলেকট্রনিক্স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাস্টও করতে পারে। সেই জন্য তোমরা 10 মিনিট হোক 5 মিনিট হোক, মানে আমি 10 মিনিট দিই, তোমার যদি 5 মিনিটে হয়ে যায় তাহলে তুমি 5 মিনিটই চালাবে, তারপরে কিন্তু বন্ধ করে দেবে গিজারটা। আর ওই যে নর্মাল আর যে গরম জলের ব্যালেন্সটা করে নিয়ে করবে, তাহলেই কিন্তু তোমার গিজারটা অনেক দিন ভালো থাকবে। অতিরিক্ত গরম বারবার যদি হতে থাকে গিজার, তাহলে কিন্তু একটা সময় গিজারটা কি হবে, ওটা বাস্ট হওয়ার একটা কিন্তু চান্স থেকে যাবে, তো সেই চান্সটা আমরা নেব না। আমাদের 5 থেকে 10 মিনিটই যথেষ্ট, এর বেশি কিন্তু চালানোর রান্নাঘরের গিজারের একদমই প্রয়োজন নেই। তো এইভাবেই চালাবে তোমরা, দেখবে জিনিসটা তোমার ভালোও থাকবে। দেখো চালালেই তো হবে না, সব কিছুর একটা ভালো রাখারও বিষয় আছে, তাই না? আর বিপদও যাতে না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তো মৌসুমি আমি তোমাকে বলে দিলাম, আর মৌসুমির সাথে সাথে যদি কারো মানে দরকার ছিল তাহলে তারও কিন্তু সুবিধে হয়ে গেল। আর আমি কিন্তু সব সময় আমি জিনিসটা যে ব্যবহার করব তার যে উপকারিতা আর তার সাথে সেই জিনিসটা ভালো থাকবে এটাও কিন্তু আমি মানে চেষ্টা করি মেনটেন করার। আর এখন কিন্তু সন্ধ্যের পর তো কিচেন পরিষ্কার করে এবার আমি এডিটিংয়ে বসে যাচ্ছি বন্ধুরা, কারণ আবার ফিরবো অনেকক্ষণ পরে। আর দেখো বেল বেজে উঠেছে, দাঁড়ান আসছি মহাশয়।
ফোন করো না কেন? আর কি করবো, ছোট হয়ে গেছিলাম, আমি না চলে যাই। আর তুই তো ঝগড়া গেল, আমি চলে যাচ্ছি। দেখতে পেলে বন্ধুরা কে এসছে? এখন কিন্তু 11টার উপরে বাজে। আমি কিন্তু খাইনি, বসে আছি, এডিটিং করছিলাম বসে বসে। আর এই দেখো দুপুরে বাঁধাকপি আর মাছের যে ঝোল, এটাই, আর কিচ্ছু করিনি। সে বলেছে লোকাল ট্রেনে আসতে আসতে নাকি প্রচুর হিজিবিজি খাবার খেয়েছে। আর দেখতে পেয়েছো কটা বাজে এখন? একে দিয়ে তারপর কিন্তু আমি খাবো। আর আজকের মতন ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।